নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে পাঠ করব দিলীপ রায়চৌধুরীর আরেকটি কল্পবিজ্ঞানের গল্প। দিলীপ কুমার সামান্য যে কটি কল্পবিজ্ঞানের গল্প লিখে গেছেন তার মধ্যে বেশ কয়েকটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান ও সাহিত্য সব দিক থেকেই প্রথম শ্রেণীর। একটি দুটি গল্প অবশ্য দিলীপ কুমার লিখেছেন যা প্রধানত চিত্ত বিনোদনের জন্যই লেখা, যাতে বিজ্ঞানের ভাগ একটু কম, কল্পনার ভাগ একটু বেশি। এর ঠিক আগে দিলীপ কুমার রায়চৌধুরীর যে গল্পটি পাঠ করেছিলাম সেটি এই জাতের গল্প। আজ যে গল্পটি পাঠ করব সেটি একটি ছোট্ট গল্প হলেও এই দুই ধরনের এক আশ্চর্য সংমিশ্রণ। খাঁটি বিজ্ঞানসম্মতভাবে আরম্ভ করে গল্প হঠাৎ মোড় নেয় লাগাম ছেঁড়া কল্পনার দিকে, যদিও তার মধ্যেও বিজ্ঞানের ছোঁয়াটুকু থেকে যায়। প্রসঙ্গত, এই গল্পে উল্লেখিত ক্লাইড টম্বাও কোনো কাল্পনিক চরিত্র নন। ইনি একজন আমেরিকান জ্যোতির্বিদ এবং 1930 সালে ইনিই প্লুটো গ্রহকে আবিষ্কার করেন। প্লুটো তারপর থেকে বহুদিন গ্রহ হিসেবেই স্বীকৃত ছিল, যদিও সম্প্রতি প্লুটোকে আর গ্রহের মধ্যে গণ্য না করে বরং সৌরজগতের অতি ক্ষুদ্র গ্রহ বলা হচ্ছে, কথা আপনারা হয়তো অনেকেই জানেন। আরম্ভ করছি আজকের পাঠ, দিলীপ রায়চৌধুরীর কল্পবিজ্ঞানের গল্প প্লুটোর অভিশাপ। ভোর 4টে উঠতে হয়। এরকম কড়া ডিসিপ্লিন সৈন্যবাহিনী ছাড়া আর কোথাও দেখতে পাবে না। অথচ আমরা সেন্ট জেমস কলেজের ছাত্র। অপরাধের মধ্যে এনসিসিতে নাম লিখিয়ে বড়দিনের ছুটিতে রূপশিলায় ক্যাম্পে এসেছি। সঙ্গে অধ্যাপক সুশোভন রায়। ভদ্রলোক কড়া ক্যাথলিক পাদ্রীদেরও এক কাঠি উপরে যান। পান থেকে চুন খসবার উপায় নেই। এই শীতে ভোরবেলায় উঠে ঠান্ডা জলে চান করতে হবে, তারপর জামা কাপড় পরে মাইল 3 দৌড়, তারপর ফিজিক্যাল ট্রেনিং। রোদ্দুর উঠলে প্রাতরাশ সেরে জিওলজির স্পেশাল ক্লাস যেন মড়ার উপর খাঁড়ার ঘা। এছাড়া প্রায়ই বিকেলের দিকে ওর সঙ্গে মাইলের পর মাইল পাহাড়ে ঘুরে ঘুরে পাথর চিনতে হয়। ছাত্রদের মধ্যে ওর সবচেয়ে প্রিয় অমরেশ। জিওলজিতে ওর মতো চৌকস ছেলে খুব বেশি নেই, আর আমাদের মাথায় ওই পাথরগুলো দিয়ে গুঁতো মারলে ফুটবল, ক্রিকেট, সিনেমার টিকিট প্রভৃতি নানা রকম জিনিস বেরোবে, কিন্তু জিওলজি নইব নইব চ। রূপশিলা জায়গাটা ভূবিজ্ঞানীদের ভূস্বর্গ বললেই চলে। কত অসংখ্য রকমের যে পাথর এখানে আছে তার হিসাব করবে কে? গ্রানাইট, মার্বেল, কোয়ার্টজ কি নেই এখানে? কিন্তু কাহাতক আর ভালো লাগে গ্রানাইটের উৎপত্তির ইতিহাস এই পাণ্ডব বর্জিত তেপান্তরে। মন পড়ে আছে ডিসেম্বরের কলকাতায়, ময়দানে এখন এমসিসি বনাম ভারত ক্রিকেট চলেছে। সেদিন বিকেলেও আমরা যথারীতি সুশোভন বাবুর সঙ্গে বেরিয়েছি। দলের মধ্যে আমি আর অমরেশ ওর কাছে রয়েছি, বাকি সকলে একটু পিছিয়ে পড়েছে। অবশ্য দোষ দেওয়া যায় না, শরীর বলে তো একটা জিনিস আছে, সেই ভোরবেলা থেকে দৌড়চ্ছে। একটা খাড়া পাহাড়ি জায়গায় উঠে আমরা ধীরে ধীরে নেমে আসছি। একটু জিরোবো বলে ঢালু উপত্যকার দিকে এগোচ্ছি। হঠাৎ পিছন থেকে অমরেশ চিৎকার করে উঠল, স্যার সাবধান, ভাঙা কাঁচের টুকরোয় সামনের জায়গাটা একেবারে ভর্তি। বিস্ময়ে তাকিয়ে দেখি সামনে একটা গহ্বর। গহ্বরের চারিদিকে ছড়ানো অসংখ্য স্ফটিকের টুকরোর মতো এক বিচিত্র খনিজ। সুশোভনবাবু খুব গম্ভীর মুখে এগিয়ে গেলেন, আপন মনে বলে উঠলেন, এগুলো কি? মনে হচ্ছে যেন টেকটাইট, কিন্তু এখানে কেন? টেকটাইট? আমরা তো কোন ছাড়, অমরেশের মুখ দেখে মনে হচ্ছে ওর কাছেও এটা অজানা। সাবধানে সুশোভনবাবু ও অমরেশ গহ্বরের মধ্যে নেমে গেল। বেশ কিছুক্ষণ ধরে ওরা যেন কি সব পরীক্ষা করলো, তারপর বেশ কয়েকটা পাথরের টুকরো সংগ্রহ করে উপরে এলো। চলো আজ ফেরা যাক, আর দেখো এই জায়গাটার একটা নিশানা রাখার বন্দোবস্ত করো, পরে আবার আসতে হবে।
আমাদের সঙ্গে ওই এলাকার একটা ম্যাপ ছিল, সযত্নে জায়গাটা চিহ্নিত করে রাখা হলো। তাছাড়া সেন্ট জেমস কলেজের ছোট একটা ফ্ল্যাগ জায়গাটা থেকে একটু দূরে পুঁতে রাখা হলো। কিছুক্ষণ পরে দলের অন্য ছেলেদের সঙ্গে দেখা হলো। তারা তখনও হাঁফাচ্ছে। আমরা ক্যাম্পে ফিরে যাচ্ছি শুনে সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠল, হিপ হিপ হুররে! এরকম হাফ হলিডে তো বড় একটা পাওয়া যায় না। আজ ব্যাডমিন্টন খেলা জমবে জোর। সুশোভনবাবু ও অমরেশ ক্যাম্পে ফিরে চা পর্যন্ত খেল না। উনি যে সঙ্গে একটা ছোটোখাটো ল্যাবরেটরি নিয়ে ঘোরেন সে কথা আমরা ভালো করে জানতাম না। দুজনে সেই ল্যাবরেটরির তাঁবুতে ঢুকে গেল। তারপর কখন যে সূর্য পশ্চিমে ঢলে কালি ঢালা অন্ধকার নামল, রূপশিলার আকাশে তারা ফুটল এবং রাত্রিরের খাওয়ার ঘণ্টা বাজল, ওরা দুজনে জানতেও পারল না। আমি ছিলাম সে রাতের রান্নার তদারকিতে। দুটি প্রাণী সারা রাত না খেয়ে থাকবে তা তো আর হতে পারে না। দুটো প্লেটে কিছু কিছু খাবার সাজিয়ে নিয়ে ভয়ে ভয়ে তাঁবুর সামনে গিয়ে ডাকলাম, অমরেশ। ভেতর থেকে সুশোভনবাবুর গলার আওয়াজ এলো, কে সঞ্জয়? ভেতরে এসো। সন্তর্পণে তাঁবুর ভেতরে ঢুকে দেখি অমরেশটা একটা টেস্ট টিউবে করে কি একটা সবুজ রঙের তরল পদার্থ গরম করছিল। সেটা বার্নার থেকে সরিয়ে আরেকটা কি যেন সলিউশন মেশালো। তারপর আলোর সামনে ধরে গম্ভীর মুখে মাথা নেড়ে বলতে লাগলো, না স্যার, এটাতেও নিকেল নেই। হলফ করে বলছি, নিকেল নেই। ব্যাস, এখন এই পর্যন্ত। এসো কিছু খেয়ে দিয়ে নেওয়া যাক। কই হে সঞ্জয়, কফি কোথায়? সারা রাত জাগতে হবে এই হাড় কাঁপানো শীতে, কফি না হলে তো চলবে না। কাঁধের ঝোলানো ফ্লাস্ক থেকে কফি ঢেলে দিতে দিতে বললাম, সেটা আমি আগেই জানতাম স্যার, কিন্তু স্যার ওই কোয়ার্টসের মতো দেখতে পাথরের টুকরোয় নিকেল পাবেন ভাবলেন কি করে? সুশোভনবাবু একটু ক্ষুব্ধ হলেন। স্বল্পবিদ্যা ভয়ঙ্করী, তুমি আবার এর মধ্যে মাথা ঘামাতে এলে কেন? স্নেহপ্রবণ মানুষ, তাই আবার শিক্ষক। পরক্ষণেই সুর বদলে বললেন, তুমি বোধহয় ভাবছিলে এগুলো নিছক সিলিকা অর্থাৎ বালি জাতের। আসলে আমার দেখেই সন্দেহ হয়েছে এগুলি পৃথিবীর পরিচিত চৌহদ্দির খনিজ নয়। এতক্ষণ ধরে আমি আর অমরেশ খাটছি এগুলো টেকটাইট কিনা প্রমাণ করবার জন্য। ও হরি, তুমি তো আবার টেকটাইট কাকে বলে জানো না। এক ঢোক কফিতে গলাটা ভিজিয়ে নিয়ে সুশোভনবাবু একটু নড়ে চড়ে বসলেন। তারপর শুরু করলেন, পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর বুকের উপর প্রতিনিয়ত নানা রকমের পাথরের টুকরো এসে পড়ছে। ছোট বড় উল্কা ছাড়াও গ্রহ উপগ্রহের বুক থেকে বিচ্ছিন্ন কঠিন পদার্থ প্রায়ই পৃথিবীতে ছিটকে এসে পড়ছে। একমাত্র চাঁদের উপর থেকেই লক্ষ লক্ষ টন পাথর ও মাটি পৃথিবীতে পাওয়া গেছে। পৃথিবীতে চাঁদের পাথর? কিরকম যেন বিশ্বাস হয় না কথাটা। সুশোভনবাবু আমাদের দিকে না তাকিয়ে বলে চললেন, ভুললে চলবে না, চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই। মহাকাশচারী উল্কাগুলোর গড় গতিবেগ সেকেন্ডে প্রায় 17 কিলোমিটার। এই বেগে তারা যখন চাঁদের কাছাকাছি আসে, বায়ুমণ্ডল নেই বলে তাদের গতিবেগ ব্রেক কষিয়ে কমাবে কে? সেই বেগে চাঁদের বুকে উল্কাপিণ্ড আছড়ে পড়ে এক গহ্বরের সৃষ্টি করে এবং গহ্বর থেকে উৎক্ষিপ্ত পাথর মহাশূন্যে ভাসতে ভাসতে হয় সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, না হয় পৃথিবীর চারিদিকে চাঁদের ভগ্নাংশের মতো পাক খেতে থাকে। এই শেষের অংশগুলো পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে ক্রমে পৃথিবীর কাছে আসে এবং আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করলে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে উত্তাপে পাথরের উপরের স্তর গলে ফোঁটার আকারে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। ক্রমে যখন পৃথিবীর বুকের উপর পড়বার উপক্রম হয় তখন এই ক্ষুদ্র অংশগুলো একটা নির্দিষ্ট আকার নেয়। যেমন অস্ট্রেলিয়ায় দেখা গেছে কাঁচের বোতামের আকারে মরুভূমির প্রান্তরে ছড়িয়ে পড়েছে। পৃথিবীতে পাওয়া চাঁদের পাথরের এই বিচিত্র ভগ্নাংশগুলোকেই টেকটাইট বলা হয়। অনেক তর্ক বিতর্কের পর গত বছর আমেরিকায় আমি আর প্রফেসর চাও প্রমাণ করেছি যে এগুলো চাঁদের অংশ। রাসায়নিক বিশ্লেষণে খুব বিশেষ সুবিধা হয় না, কারণ এদের সংগঠনে পৃথিবীর পাথরের লোহা ও নিকেল ঠিক সেই পরিমাণেই আছে। কিন্তু এগুলো তবে কি? লোহা নেই, নিকেল নেই, শুধু সিলিকাও নয়। সঞ্জয়, যাও তুমি শুয়ে পড়ো, এখন আবার আমাদের কাজে নামতে হবে। বিকেলে যা সংগ্রহ করেছিলাম বোঝা যাচ্ছে সেগুলো ঠিক টেকটাইট নয়। অমরেশ, আবার গোড়া থেকে শুরু করো তোমার এক্সপেরিমেন্ট।
স্যার, আমি থাকলে বোধহয় ভালো হতো। আমরা দুজন কেমিস্ট্রি ল্যাব পার্টনার। আমি অমরেশকে হাতে হাতে জোগাড় করে দিতে পারবো। বেশ, তুমি যদি খাটতে রাজি থাকো আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনে রেখো এ ব্যাপারে বাইরে আর কারোর সঙ্গে কোনো আলোচনা করতে পারবে না। হঠাৎ মনে হলো সত্যিকার লড়াই শুরু হলো। অজানাকে জানবার জন্য মানুষের যে চিরকালের আকাঙ্ক্ষা, আমরা যেন তারই ঝোঁকে কাজ শুরু করলাম। কত অসংখ্য প্রকারের সলিউশন দিয়ে কি যে সব টেস্ট সুশোভন বাবু ও অমরেশ করে গেল, কিছু বুঝলাম না একেবারেই। কখনো রাসায়নিক পরীক্ষা, কখনো গাইগার কাউন্টার দিয়ে কি সব তেজস্ক্রিয়তার পরীক্ষা। ক্রমে রাত প্রায় শেষ হয়েছে, 1টা কি 1:30টা হবে। হঠাৎ সুশোভন বাবু বললেন, অলরাইট অমরেশ, বুঝতে পেরেছি এটা কি। বেরিলিয়াম আর সিলিকা, এই দুটো আছে এরকম কি খনিজ হতে পারে স্যার? খনিজ? তুমি এখনো ভাবছো এটি একটি খনিজ? এটা বেরিলিয়াম সিলিসাইড, কোনো মহাকাশযানের লাইনিং থেকে গলে খসে পড়েছে। দেখছো না এখনো রেডিও অ্যাক্টিভ। জিনিসটা এত অবিশ্বাস্য, এত অদ্ভুত যে কয়েক মুহূর্ত আমরা স্তম্ভিত হয়ে বসে রইলাম। তারপর সম্বিত ফিরতেই শুনি সুশোভনবাবু বলছেন, কিন্তু এই মহাকাশযান কাদের, রূপশিলায় কেন? সেই জবাব আমাদের পেতে হবে। চলো আমরা বেরোই। বেরোবো এই শেষ রাতে? কোথায়? যেখানে আমরা এই বিচিত্র কাঁচের মতো বেরিলিয়াম সিলিসাইড কুড়িয়ে পেয়েছিলাম। ওরা নিশ্চয়ই আবার আসবে। বহু দূরের যাত্রী ওরা। মহাকাশে কোটি কোটি মাইল ভ্রমণের সময় মহাজাগতিক রশ্মির আঘাতে ওদের লাইনিং রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। কিছুটা স্বপ্নাচ্ছন্নের মতোই আমরা সুশোভনবাবুর সঙ্গে বেরিয়ে পড়লাম। সঙ্গে পাহাড়ি পথে চলবার কিছু উপকরণ রুকস্যাকে ভরে নিলাম। 2টো শক্তিশালী ফ্ল্যাশলাইট ও আরও কী সব জিনিস সুশোভনবাবু নিলেন, আমাদের দেখালেন না। অন্ধকার রাত্রি তখন সবে যেন হালকা হয়ে আসছে। ক্যাম্প থেকে জায়গাটা খুব দূরে নয়। ভাগ্যিস আমরা খুব ভালো করে নিশানা রেখেছিলাম। আঁকাবাঁকা পথে হোঁচট খেয়ে মরতে হলো না। বুনো জঙ্গল, কাঁটা ঝোপের মাঝখান দিয়ে ফ্ল্যাশলাইটের তীব্র আলোয় পথ দেখে 1/2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম ঠিক সেই পাহাড়টার পায়ের কাছে। এখন কিছুটা উঠতে হবে, তারপরেই উপত্যকায় সেই জায়গাটা। একে একে উঠছি। শেষ রাত্রিরে ঠান্ডা হাওয়ায় শির দাঁড়া পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। কোথাও কোনো শব্দ নেই, খালি আমাদের জুতোর শব্দ। হঠাৎ কোথায় যেন ক্ষীণ একটা একটানা শব্দ পাচ্ছি মনে হলো। আমরা সকলেই উৎকর্ণ। আমি জিজ্ঞেস করলাম, স্যার কোনো আওয়াজ পাচ্ছেন? ওটা কিসের আওয়াজ? সুশোভনবাবু ততক্ষণে প্রায় চূড়ায় পৌঁছে গেছেন। আমার কথা শুনে উত্তেজিতভাবে বললেন, সাইলেন্ট সঞ্জয়, দে আর হিয়ার। পাহাড়ের মাথায় উঠে মনে হলো আওয়াজটা যেন বৈদ্যুতিক জেনারেটরের মতো জোর হয়েছে। উপত্যকায় তাকিয়ে দেখি 6 কোণা একটা নীলাভ স্ফটিকের বিচিত্র চ্যাপ্টা উড়োজাহাজ দাঁড়িয়ে আছে। সেখান থেকেই আওয়াজটা আসছে। যন্ত্রটির অপূর্ব সৌন্দর্য ও ভয়াবহতায় আমরা যেন হতবাক হয়ে গেলাম। মন্ত্রমুগ্ধের মতো আমরা এগোতে লাগলাম। ওই দেখো, ওরা কি খুঁজছে। সুশোভনবাবুর কথায় তাকিয়ে বিস্মিত হয়ে দেখলাম ওই 6 কোণা যানটার তলা থেকে কতকগুলো শুঁড় বেরিয়ে মাটির ওপর স্পর্শ করে কি যেন খুঁজছে। আমরা এগিয়েই চলেছি। হঠাৎ খেয়াল হলো অনেকটা এগিয়ে এসেছি, আর কাছে যাওয়া উচিত হবে না। থামতে গিয়ে দেখি একি, আর থামতে পারছি না তো। অকস্মাৎ দেখি মাথাটা ঝিমঝিম করছে। এক প্রচণ্ড টানে আমাদের 3 জনের দেহ ঘাসের উপর দিয়ে, কাঁটা ঝোপের উপর দিয়ে একটা গহ্বরের মধ্যে গিয়ে পড়ল। ভেতরে ঝকঝকে নীল আলোয় চোখ ধাঁধিয়ে গেল। আমরা কোনো কথা বলার আগেই গিয়ে পড়লাম একটা গোলাকৃতি ঘরের মধ্যে। গোটা ঘরটা যে কি দিয়ে গড়া বোঝবার উপায় নেই। মহাকাশযানটার যে কেন্দ্রে গিয়ে পৌঁছেছি তা বুঝতে পারিনি। কোথাও কেউ নেই, খালি বিরাট একটা আলোক স্তম্ভের মতো মসৃণ স্তম্ভ সেই যানটার কেন্দ্রে। তা থেকে এক আশ্চর্য নীল আলো বিচ্ছুরিত হয়ে সমস্ত জায়গাটাকে আলোকিত করে রয়েছে। আমরা আস্তে আস্তে পেছনে হাঁটছি। হঠাৎ পেছন থেকে একটা বিকৃত আওয়াজ এলো। মনে হলো কে যেন একটা অজানা ভাষা বলে যাচ্ছে।
চমকে আমরা চারিদিকে তাকালাম। কোথাও কারো দেখা নেই। স্তব্ধ নির্জন সেই মৃত্যুপুরীতে কোথাও প্রাণের কোনো লক্ষণ নেই। কে যেন এক অদ্ভুত রেডিও টিউন করে নানা ভাষায় কিছু বোঝাতে চেষ্টা করছে। সহসা আমাদের চেনা ভাষায় শুনতে পেলাম, বুঝতে পারছো, বুঝতে পারছো? সুশোভনবাবু শান্ত গলায় বললেন, হ্যাঁ, কে তোমরা, কি চাও? তোমরা কি পৃথিবীর আকর্ষণের গণ্ডিতে এসেছ? না, আমরা এখান থেকে কথা বলছি না। সৌরজগতের এক প্রান্তে কোটি কোটি মাইল দূর থেকে আমরা তোমাদের দেখতে পাচ্ছি। হঠাৎ সুশোভনবাবু চেঁচিয়ে উঠলেন, আমাদের ধরে রেখেছ কেন? কি চাও এখানে? আস্তে, অত জোরে কথা বলবার দরকার নেই রেডিও মাইক্রোফোনের সামনে। আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি তোমাদের ফিসফিস কথা। আমরা কে জানতে চাও? ক্লাইভ টমবাও-এর কথা মনে পড়ে। ক্লাইভ টমবাও? অ্যারিজোনার ক্লাইভ টমবাও? হ্যাঁ, সেই যে লোকটি তোমাদের গ্রহলোকে একটা ক্ষুদ্র আলোকণার ছবি দেখিয়ে আলোড়ন তুলেছিল। আমরা তাকে দেখাতে চাই আমাদের গ্রহ সত্যি সত্যি কত উজ্জ্বল। কিন্তু সে তো আজ 30 বছর আগেকার কথা। এখন ক্লাইভ বোধহয় জরাজীর্ণ বৃদ্ধ। তাকে তোমরা পাবে কোথায়? তোমরা কি ভুলে গিয়েছিলে প্লুটো থেকে আলোর গতিতেও ছুটে এলে আমাদের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে অন্তত 30 বছর লাগবে? সুশোভনবাবুর কথায় সহসা কোথায় যেন আলোড়ন জাগল। সেই আলোক স্তম্ভ থরথর করে কেঁপে উঠল। আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটলাম উল্টো পথে দরজার সন্ধানে। কিন্তু দরজা কোথায়? নিরেট দেওয়ালের ওপারে কোথায় যেন রকেটের গর্জন শোনা যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, এ কি, আমরা কোথায় চলেছি? ক্লাইভ টমবাও-এর পাপের শাস্তি একই গ্রহবাসী হিসাবে তোমাদেরই পেতে হবে। প্লুটোয়ানদের দরবারে তোমাদের ক্ষমা নেই। লক্ষ কোটি মাইল জুড়ে তোমরা উড়ে চলবে আলোর বেগে প্লুটোর দিকে। তোমরা যখন এসে পৌঁছবে জানি না তোমাদের অধ্যাপক কি দেখবেন। তিনি তো তখন চলত শক্তিহীন বৃদ্ধ। তাঁর বইয়ে পড়া কল্পনায় তো প্লুটো একটি শীতল মৃত গ্রহ, নিঃসঙ্গ, নিস্তব্ধ। তাঁর জন্যে আমরা সেই বন্দোবস্তই করব। তোমরা যখন পৌঁছবে তোমাদের থাকবে পূর্ণ যৌবন। তোমরা তাই দেখতে পাবে আলো, সবুজ ঝলমলে উৎসব মুখর প্লুটো। অকস্মাৎ সুশোভনবাবু তাঁর রুকস্যাক থেকে একটা বড় সিরিঞ্জ বের করলেন। তারপর শান্তভাবে বললেন, তোমাদের আর 3 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে তোমরা যদি আমাদের পৃথিবীতে ফিরিয়ে না নিয়ে যাও তবে তোমাদের রেডিও কন্ট্রোল নষ্ট করে দেওয়ার মতো বিস্ফোরক আমার কাছে আছে। কয়েক মুহূর্তের জন্য কন্ট্রোল নষ্ট হলে আমরা পৃথিবীতে মাধ্যাকর্ষণের বেগে ফিরে যাব। বেশ বুঝতে পারছি আমরা উঠছি উপরের দিকে। অজানা ভয়ে আমি যেন অজ্ঞান হয়ে পড়ব। সুশোভনবাবু চোখের নিমেষে সেই স্তম্ভটা লক্ষ্য করে ফায়ার করলেন। চকিতে সিরিঞ্জ থেকে তরল পদার্থ বেরিয়ে স্তম্ভটাকে গলিয়ে একটা গহ্বরের সৃষ্টি হলো। সহসা আলোটা যেন নিভে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহূর্তে শুনলাম সুশোভনবাবুর বজ্রকঠিন নির্দেশ, ফলো মি। গর্তের ভেতর দিয়ে যানটির বায়ু শূন্য ফাঁপা অংশ দিয়ে সশব্দে আমরা এসে পড়লাম কাঁটা ঝোপের উপর। আমাদের ব্যথা বেদনা বোধের শক্তি লোপ পেয়েছে। যন্ত্রচালিতের মতো উপরে তাকিয়ে দেখি অতি ধীরে মহাকাশ যানটি উপরে উঠে যাচ্ছে। সুশোভনবাবু আরেকবার উপর দিকে হাত তুলে সিরিঞ্জটা নিঃশেষ করে দিলেন। যানটির তলাকার অংশ ফসফরাসের মতো জ্বলতে লাগল। হঠাৎ তীব্র বেগে মেঘের কাছে উঠে গিয়ে ফেটে পড়ল, বুম বুম বুম। এক ধোঁয়ার কুণ্ডলি উঠল মেঘ লোক জুড়ে, আর টুকরো টুকরো হয়ে মহাকাশ যানটি ভেঙে পড়ল ফুলঝুরির কণার মতো। সম্বিত ফিরতে দেখি মাস্টার মশাই মাথাটা ঝুঁকিয়ে বিড় বিড় করে বলছেন, ওরা আবার আসবে, ওরা আবার আসবে অমরেশ। ওর অর্ধ সংজ্ঞাহীন দেহ আমরা অতি সন্তর্পণে তুলে নিয়ে তাঁবুর দিকে চলেছি। পিছনে তাকিয়ে দেখি মেঘের মাথায় তখনও লাল আভা। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, GOLPOKOTHARASOR
www.ecom.org।